আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে আশা করি। আজকে ক্লাসে আমরা যে অধ্যায়টা যে পড়লাম, মানে অর্থাৎ আমরা ম্যালথাস পড়ছি, তারপর হচ্ছে স্থূল জন্মহার পড়ছি, স্থূল মৃত্যুহার পড়ছি, এই টপিকসগুলো যে পড়লাম এগুলো সম্পর্কে কিছু উদাহরণ আমি তোমাদের কাছে নিয়ে আসছি। কারণ হচ্ছে তোমরা আসলে টপিকস পড়ার পরে আসলে ক্লাসে যেভাবে উদাহরণ শেখানো হয়, এই ক্লাসে তো আসলে ওভাবে শেখানো হয় না। তারপরেও আমি আসলে তো এক্সপার্ট না, তারপর যতটুকু পারি তোমাদের জন্য প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি। আজকে ক্লাসটা হচ্ছে তোমাদের যা পড়াইলাম গত দুই ক্লাসে সেগুলি সম্পর্কে একটু উদাহরণ বা উদ্দীপক নিয়ে আসছি। তো দুইটা উদ্দীপক আমি দেখাবো তোমাদের, সবাই খাতা কলম নিয়ে বসবা এবং এই উদ্দীপকগুলি ভালো করে দেখবা। আশা করি তোমাদের ইমপ্রুভ হবে। হ্যাঁ, চলো আমরা পরে চলে আসি। দেখো, এই ক্লাসটা তোমরা করছিলাম, এটাতে ছিল একটা উদ্দীপক, এটা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন ছিল। আমি বলছিলাম কিন্তু ওই ক্লাসে ঢাকা বোর্ডের কিছু কোশ্চেন আছে। এই ঢাকা বোর্ডের মধ্যে এই উদ্দীপকটা আসছে এবং সেটা ছিল 2014 সালে, 2016 বা 17 হবে। দেখো, 2014 সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা। হ্যাঁ, 2014 সালে, এটা তোমাদের বইও আছে, বইও তো দেখে উদাহরণটা আমি তো দেখাইলাম। 2014 সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা এই এত সংখ্যা আছে, প্রায় 15 কোটি আছে। ধরো 14 সালের মাঝামাঝি সময় আমাদের জনসংখ্যা ছিল 15 কোটি। আর 2014 সালের মোট জীবিত জনসংখ্যা ছিল প্রায় কত ছিল, প্রায় 25 লক্ষ লোক ছিল। জীবিত জনসংখ্যা 25 লক্ষ এবং মৃত ছিল সম্ভবত 20 লক্ষ লোক। আচ্ছা, 20 লক্ষ লোক ছিল মৃত, 15 কোটি লোক আমাদের ছিল মোট জনসংখ্যা, 25 লক্ষ লোক ছিল জীবিত, আর হচ্ছে তোমার মৃত ছিল 20 লক্ষ লোক। এই ছিল উদ্দীপকটা। এবং প্রশ্ন করছে উদ্দীপকতে প্রতি হাজার স্থূল জন্মহার ও স্থূল মৃত্যু হার নির্ণয় করো। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল যদি দেশটির আয়তন 1,47,570, তোমরা জানো এটা বাংলাদেশের আয়তন, এত বর্গ কিলোমিটার হয়, তবে দেশটির জনসংখ্যার ঘনত্ব কত হবে? ঘনত্ব বিবেচনা করে দেশটির জনবহুল হলে তার সমাধানের উপায় কি? এই ছিল আমাদের কোশ্চেন। তো এখান থেকে আমরা এই কোশ্চেনটা তোমাদের বইও পাবা। আমি একটা উদ্দীপকের কখ আলোচনা করলাম না, শুধু গ কখ উদ্দীপকের প্রয়োগ আর উচ্চারণ করে দেখানোর চেষ্টা করেছি। তো প্রশ্নটা ভালো করে দেখছো, প্রশ্ন পড়ছো, সময় করে আবার পড়বা, আমি অ্যান্সারে চলে যাই। প্রথমে আসো উদ্দীপক হতে প্রতি হাজার স্থূল জন্মহারটা কিভাবে বের করবো। তোমরা জানো যে জন্মহার বের করার নিয়ম হচ্ছে স্থূল জন্মহার বা সিডিআর বা ক্রুড বার্থ রেট ইজ ইকুয়াল টু নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা ইনটু 1000 সূত্র হচ্ছে সামেশন ভি বাই সামেশন পি ইনটু হচ্ছে 1000। এখন প্রশ্ন হচ্ছে তুমি মানগুলি কিভাবে বসাবা। আচ্ছা, মানগুলি একটু খেয়াল করো। নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা কত আছে আমরা পাইছিলাম, এই যে 25 লাখ। তাহলে 25 লাখ তুমি এখানে বসায় দিই, এই যে বসাইছি 25 লাখ। এর হচ্ছে নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা কত ছিল, 15 কোটি। তো বসায় দিই ইনটু কত, 1000 ভাগ করো। দেখো 16.67 জন আসছে, এটাই হচ্ছে অ্যান্সার। শেষ। যদি 3 মার্ক থাকে তুমি এখানে এইটা একটা অংশ, মানে এটা আর এদিকে 3 পাবা। আর তুমি পারলে স্থূল জন্মহারের সংখ্যাটা দিয়ে দিও, স্থূল জন্মহারের সংখ্যাটা দিয়ে দিও, তাহলে ভালো হয়। না হলে আসলে মার্কটা জানি কেমন হয়ে যায়, মার্কটা ভালো পাওয়া যায় না। তাহলে গেল স্থূল জন্মহারের এই টপিকস, এই যে মান বসে পাই গেল, সন্তোষ। কিন্তু গত ক্লাসে তোমাদের জাস্ট আমরা টপিকসটা করে দিয়েছিলাম, এই ক্লাসে একটা উদ্দীপক করে দিলাম। এরপর চলে আসো স্থূল মৃত্যু হার। আচ্ছা, এটার মানটা কি এটা চাইছে, কিন্তু স্থূল মৃত্যু হার চাইছে। আচ্ছা, স্থূল মৃত্যু হার কিভাবে বের করবো? সূত্র কি, সিডিআর বা ক্রুড ডেথ রেট, নির্দিষ্ট বছরের মোট মৃত জনসংখ্যা। দেখো সংখ্যা দুটো প্রায় এক, একটা হচ্ছে জীবিত জনসংখ্যা আর একটা হচ্ছে মৃত জনসংখ্যা। আচ্ছা, আসো ভাই, নির্দিষ্ট বছরের মোট মৃত জনসংখ্যা, নির্দিষ্ট বছরের মোট মধ্য সময়ের মোট জনসংখ্যা। ওকে, ফাইন। এন্ড মৃত জনসংখ্যা কত ছিল আমাদের? 20 লাখ ছিল। আর মধ্য জনসংখ্যা কত? 15 কোটি। বসা দাও। আচ্ছা, 20 লাখ আর টোটাল হলো 15 কোটি ইনটু 1000। ভাগটা করলে গুণ করবা 13.34। তার মানে একটা উদ্দীপকের একটা অংশ শেষ। তাই এই উদ্দীপকের অংশটা আমাদের শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমরা এরপর আসি, যদি দেশটির আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার হয়, তবে দেশটির জনসংখ্যা ঘনত্ব কত হবে? তো জনসংখ্যা ঘনত্ব কিন্তু আমরা পড়াইছিলাম। দেখো তো ঘনত্ব সূত্রটা কি ছিল? জনসংখ্যা ঘনত্ব ছিল ডিপি ইজ ইকুয়াল টু সামেশন টিপি বাই সামেশন টিএ। তো আমাদের টোটাল জনসংখ্যা আর টোটাল আয়তন, তো টোটাল জনসংখ্যা তো কত? 15 কোটি, তোমরা আগেও দেখছো। ব্যাস 15 কোটি হলো। আর এখানে আয়তনটা কত? 1,47,570। মানটা বসায় দাও, ব্যাস ভাগ করে দাও 1000। তার মানে আমাদের এখন
প্রতিবর্গ গুণ জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1000 তাহলে এই যে উদ্দীপকটা পড়ায় দিলাম, তাহলে এই একটা কিন্তু উদ্দীপক শেখা হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা গেল আরেকটা উদ্দীপক আমরা দেখাবো, এটা হচ্ছে আমাদের যে পড়াইলাম ম্যালথাস নিয়ে একটা উদ্দীপক। দেখো ম্যালথাসের এই উদ্দীপকটা একটু খেয়াল করো, আরো বিভিন্ন টাইপের উদ্দীপক আসতে পারে, আমি জাস্ট একটা মডেল নিয়ে আসছি। জনদেরকে দেখো 1 2 4 8 16, তুমি জানো জনসংখ্যা জানি যেখানে বাড়ে, এই জন্য এই মডেলটা দিচ্ছি আমরা। আর এখানে দিচ্ছি 1 2 3 4 5, তুমি জানো যে খাদ্য বাড়ে গাণিতিক হারে, এই জন্য 1 2 3 4 5। আর এটা মানে হচ্ছে জ্যামিতিক হারে, তাহলে 1 2 4 8 16 হয়েছে। প্রাকৃতিক নিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা আমরা কিছুক্ষণ আগে পড়াইছি। এরকম যদি একটা জাস্ট টপিকস দিয়ে থাকে, তুমি এটা নিঃসন্দেহে তুমি ধরে নিবা এটা হচ্ছে ম্যালথাসের টপিক আলোচনা করছে। প্রশ্ন কি করছে, উদ্দীপক হতে জনসংখ্যা তত্ত্বটি ব্যাখ্যা করো। তাহলে তুমি এটা কি, এটা কিসের তত্ত্ব? জনসংখ্যা তত্ত্ব। তো সুন্দর তুমি জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করে দিবা। আবার জনসংখ্যা তত্ত্বটা কি আলোচনা করবা? প্রথম জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটা দিলা, মূল বক্তব্য দেওয়ার পরে তারপর জনসংখ্যা তত্ত্ব যে মূল বক্তব্য, মূল আলোচনাটা, সেটা আলোচনা করে তুমি ডিটেলস আলোচনা করে দিবা গেল। এবং তুমি এটা জ্ঞান কি দিবা, প্রথমে তুমি জ্ঞান বলবা যে উদ্দীপক আলোকে যে তত্ত্বটি আলোচনা করা হলো সেটা হচ্ছে কি বলে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কারণ বলছে যে উদ্দীপকের জনসংখ্যা তত্ত্ব দেখা করবেন, কোন তত্ত্ব আলোচনা হয়েছে? তত্ত্ব তো দুইটা তুমি জানো, একটা হলো ম্যালথাস আর একটা হলো কাম্য। তো তুমি এখন আইডেন্টিফিকেশন করছো, কি আইডেন্টিফিকেশন করলা যে এটা হচ্ছে ম্যালথাসের তত্ত্ব। তো তুমি দেখবা উদ্দীপক করতে জনসংখ্যা তত্ত্ব হচ্ছে ম্যালথাসের তত্ত্ব। আচ্ছা, ম্যালথাসের তত্ত্ব দিয়ে ম্যালথাসের যে মূল বক্তব্য, তারপর ম্যালথাসের যে আলোচনা আছে, এই আলোচনাটা তুমি ভালো করে বলে দিবা, তাই হয়ে গেল তোমার একটা। আবার বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট তত্ত্বটি কতটুকু কার্যকর, যে ম্যালথাস তত্ত্ব আসলে বাংলাদেশে কতটুকু কার্যকর কি কার্যকর না, এটা তোমাদের নেক্সট ক্লাসে এই জিনিসটা আমরা দেখাবো, যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট তত্ত্বটি কতটুকু কার্যকর। এবং কাম্য জনসংখ্যাটা আসলে দুইটা ক্লাস পরে এই উদ্দীপকটা চলে আসছে আমাদের, তো কতটুকু কার্যকর সেটা আমরা আলোচনা করে তোমাদের ভালো করে বুঝিয়ে দিব। তাহলে আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম একটু আবার দেখে আমরা আজকের মতো এখানে শেষ করে দিব। তাহলে আমরা উদ্দীপক দুটো দেখলাম আজকের ক্লাসে, যে দুটো উদ্দীপক, একটা হচ্ছে কি তোমার এই টপিকস দিয়ে আমরা যদি এরকম স্থল জন্ম আর মৃত্যু আর আসে তাহলে আমরা সুন্দর করে করে ফেলবো। আর আরেকটা শিখলাম হচ্ছে কি দেশের আয়তন যদি দেওয়া থাকে তাহলে এই উদ্দীপকগুলি আসলে যে এই দুইটাই পড়বা ব্যাপারটা কিন্তু এরকম না। এই উদ্দীপক দুইটা ছাড়াও আরো কিন্তু অনেক উদ্দীপক আছে যেগুলি তোমাদের লাগবে। আমি 2 উদ্দীপক দিলাম তারপরে স্যার আর 2 উদ্দীপক দেয় নাই, তো সেটা তোমাদের এরকম রাখতে হবে না। ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তুমি 2 উদ্দীপক আমি একটা প্র্যাকটিস দিলাম, এবং দুইটাই কিন্তু বোর্ডে আসছে। অতএব দুইটা উদ্দীপক সুন্দর করে স্থল জন্ম হার, স্থল মৃত্যু হারে এবং সূত্রগুলো তুমি ওভাবে সুন্দর করে পড়বা অ্যাপ্লাইটা। যেমন জীবিতটা আছে, জীবিতটা খেয়াল করবা, এদের সময় কিন্তু একই রকম, জীবিত আর মৃত এই তো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, একটু ভালো করে দেখবা। আর ঘনত্ব সূত্র কিন্তু এইটাই, টোটাল জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করবা, এটা ভালো করে মুখস্থ করে নিবা, এটা কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে তোমার এই যে কি বলে এই যে টপিকসটা হচ্ছে তোমার ম্যালথাসের টপিকসটা খুব ভালো করে পড়বা এবং পড়ে ওইটার উপরে অ্যাপ্লাই করবা। আর আগামী ক্লাসে তোমাদের আসবে হচ্ছে কি বলে কাম্য জনসংখ্যা, ওইটা তোমাদের আগামী ক্লাসে আলোচনা করা হবে। তো আমরা আজকে পর্যন্ত যা পড়াইলাম ওগুলি সুন্দর করে ভালো করে বুঝে সুন্দর করে উদ্দীপকগুলি সলভ করবা। আশা করি তোমাদের আমি বুঝাতে পারছি, চেষ্টা করলাম বোঝানোর জন্য, তোমরাও ঠিক মতো করবা। আর এইখান তো এগুলি শেষ, আমরা মোটামুটি এরপরে ক্লাসে কাম্য জনসংখ্যা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, এগুলো নোট করে ফেলবা অল্প অল্প করে, যাতে করে আমাদের সামনে জুমে ক্লাস হলে সুন্দর তোমাদের নিয়ে আমরা এগুলি নিয়ে কাজ করতে পারি। নোটটা না থাকলে কিন্তু জুমে ক্লাস করতে গেলে আবার সে পিছনে এগুলি পড়ানো অনেক কষ্ট, তারপরও পড়াই দিব। তো তোমরা এগুলো সুন্দর করে করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।